বৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং এ পর্যন্ত আমরা যে ক্লাসগুলি তোমাদের দিয়েছি সেই ক্লাসগুলি নিয়মিত ফলো করছো। গত ক্লাসে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের গণিতের উপর একটি ক্লাস নিয়েছি। সেখানে আমরা পরাবৃত্তের কিছু থিওরি করিয়েছি। আজকে দ্বিতীয় ক্লাসে পরাবৃত্তের অবশিষ্ট থিওরি প্লাস কিছু প্রবলেম সলভ করব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি ফলো করবে। এখন প্রথমে আমরা অবশিষ্ট যে থিওরি পরাবৃত্তের সাধারণ সমীকরণ এই পরাবৃত্তের সাধারণ সমীকরণে দেখো y ax² + bx + c এবং 2 নম্বর x ay² + by + c। এই দুইটা হলো পরাবৃত্তের সাধারণ সমীকরণ। এই দুইটাতেই a ≠ 0 লিখতে হবে, যে এখানে এই সর্বোচ্চ পাওয়ারের সহ যে এখানে দেখো এই সর্বোচ্চ পাওয়ারের সহগ যে a আছে, এখন এখানে আছে a, এই a কখনো 0 হবে না, তাহলে আর এটা দ্বিঘাত রাশিমালা থাকবে না। তো এইটা একটা পরাবৃত্ত নির্দেশ করে দুইটাই, যে এখন এটা কি ধরনের পরাবৃত্ত, যে প্রথমটা হলো x এর দ্বিঘাত রাশিমালা আর দ্বিতীয়টা হলো y এর দ্বিঘাত রাশিমালা। তাহলে প্রথমটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নেই তাহলে এটা এরকম হবে যে x - আলফা হোল স্কয়ার ইকুয়ালস টু 4a y - বিটা, এই আকৃতির। আবার দুই নম্বরটাকে যদি স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়া হয় তাহলে এটা হবে y - বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু 4a x - আলফা, এই ধরনের। এখন আমি একটা তোমাদেরকে কনভার্ট করে দেখাবো, যে কোনো একটা উপরেরটা মনে করো যে এটা কিভাবে x - আলফা হোল স্কয়ার ইকুয়ালস টু 4a y - বিটা হয়, সেটা আমি দেখাবো তোমাদেরকে। এখন যে এক নাম্বার থেকে আমরা পাই যে এটা থেকে y ইকুয়ালস টু, এইটা থেকে আমরা এক নাম্বার হলো y equals to ax² + bx + c, which implies y equals to, এইটা থেকে এইটুকু থেকে যদি আমরা a কমন নেই, সর্বোচ্চ পাওয়ার এর সহগ যদি কমন নেই a, তাহলে x² + b/a * x, আর এখানে হলো c। নেক্সট দেখো এখান থেকে y - c equals to, c টাকে বাম পাশে নিয়ে গেলে আর এদিকে a x² plus twice x into, এখানে b/a আছে, আমরা যদি এখানে b/twice a লিখি তাহলে এখানে ব্যালেন্স হয় b/ax হয় আমাদের, b/ax প্লাস এটাকে যদি বর্গ করি আমরা b²/4a² b²/4a² লিখতে পারি। কারণ হলো এই b²/4a² আর b²/4a² কেটে যাবে, আমাদের যা ছিল তাই থাকবে, এটা ব্যালেন্স হলো, which implies y - c equals to a into, এখন এইটুকুকে আমরা একটা সূত্র করতে পারি। তাহলে এইটুকুকে যদি আমরা সূত্র করি তাহলে a into কি হবে, x plus b/twice a whole x plus b/twice a whole square হবে। আচ্ছা, এই পর্যন্ত হলো। তারপরে a দিয়ে এটাকে গুণ করলে হয় -b/4a, এটা হলো একটা a কাট কেটে যাবে আর এখানে -b²/4a থাকবে। এখন আমরা এটাকে লিখতে পারি y, এটাকে যদি বাম পাশে নিয়ে আসি y - c plus b²/4a equals to a into x plus b/twice a whole square, এটা লিখতে পারি। নেক্সট, আচ্ছা এরপরে দেখো যদি আমরা উপরে চলে যাই তাহলে
এই ডান পাশটাকে যদি বাম পাশে লিখি আমরা, which implies a into x plus b by twice a whole square equals to y minus c minus b square by 4a, এটা লিখব b square by 4a, which implies x plus b by twice a whole square equals to 1 by a into y minus c minus b square by 4a, 4a এটা লেখা। এখান থেকে আমরা লিখতে পারি which implies x square equals to 4a, ধরো বড় হাতের লিখলাম 4a into y, 4ay, যেখানে আচ্ছা এটাও লিখতে পারি আমরা এইভাবে, স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়া যায় যে যেখানে x equals to x plus b by twice a, y equals to capital y equals to এইটা এই পুরাটা y minus c minus b square by 4a, আর এখানে ক্যাপিটাল A, এই 4a equal to এখন 4a equals to 1 by a, এই 1 by a কে ধরলাম আমরা 4a, এইভাবে স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়া যায়। অথবা আমরা যদি এটাকে লিখি যে এই x minus alpha, alpha equal to যদি লিখি b by twice a minus b by twice a, আর এটাকে যদি লিখি আমরা বিটা, তাহলে আবার স্ট্যান্ডার্ড ফর্মটা এরকম হয়ে যায়। অথবা যদি এইভাবে করো তাও হবে, অথবা ধরি alpha equals to minus b by twice a এবং beta equals to c minus b square by 4a, তাহলে আমরা কি পাই? সুতরাং এখানে একটা সমীকরণ নাম্বার দাও, একটা সমীকরণ নাম্বার দিয়ে যদি এক নাম্বার সমীকরণ দেই, সুতরাং 1 implies x minus দেখো alpha equal to minus b by twice a, তাহলে b by twice a সমান minus alpha, এটা হলো x minus alpha whole square equals to 4a into y minus beta, এবার লিখতে পারি যেখানে 4a equal to 1 by a, এই 4a কে লিখলাম আমরা, এই 1 by a কে লিখলাম 4a, এইভাবে আমরা স্ট্যান্ডার্ড ফর্ম এটাও মনে করতে পারি, অথবা স্ট্যান্ডার্ড ফর্ম এটা x square equal to 4a y, যেখানে x এর মান কত, ক্যাপিটাল x এর মান কত আর ক্যাপিটাল y এর মান কত সেটা বলা আছে, আর 4 এর সমান কি লিখলাম এই হলো। তাহলে আমরা বুঝতে পারছি যে ax স্কয়ার প্লাস bx প্লাস c, যদি y ax স্কয়ার প্লাস bx প্লাস c থাকে তাহলে আমাদের এই দুইটা হলো পরাবৃত্ত নির্দেশ করে। তাহলে আমরা এখন থেকে মনে রাখবো, যদি 4a এখানে আমরা ক্যাপিটাল A লিখছি, স্মল a ও লিখতে পারি আমরা, যে 4a এই যে এইটাকে সরল করলে এই ধরনের পরাবৃত্তকে যদি আমরা সরল করি তাহলে কি হবে, x minus alpha whole square equal to 4a into y minus beta, এটা। আর নিচেরটাকে যদি সরল করি আমরা তাহলে y minus beta whole square equals to 4a into x minus alpha, এটা আমরা মনে রাখবো অঙ্ক করার সময় এই সূত্র, এটা যখন দেওয়া থাকবে তাহলে এটা পরিবর্তে আমরা এরকম লিখতে পারি, এই স্ট্যান্ডার্ড ফর্ম। নেক্সট আমরা আলোচনা করব যে পরাবৃত্তের স্পর্শক, যে কোনো একটা সরলরেখা পরাবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত কি সেটা নিয়ে আমরা আলোচনা করব।
দেখো যে একটা পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ y equals to mx plus c রেখাটি y square equal to 4ax পরাবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত কি সেটা আমরা এখন দেখব। এখন যে স্পর্শক হওয়ার জন্য আমরা এই ধরো একটা পরাবৃত্ত, এই পরাবৃত্ত, এখন একটা সরল রেখা y equal to mx plus c, y equals to mx plus c, এই পরাবৃত্তের আর এই পরাবৃত্তটার সমীকরণ হলো y square equal to 4ax। এখন এই সরল রেখাটা পরাবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত কি সেটা আমরা বের করব। এই যে সরলরেখার সমীকরণ আর পরাবৃত্তের সমীকরণ এই দুইটাকে একসঙ্গে আমরা সলভ করব। তাহলে এখান থেকে যে y equal to mx plus c যদি এখানে বসাই যে পরাবৃত্তের সমীকরণে, যে পরাবৃত্তের সমীকরণে y equals to mx plus c বসিয়ে পাই, যদি এটা বসাই তাহলে mx plus c whole square equals to 4ax এটা পাচ্ছি আমরা। যে এই দুটোকে সলভ করতেছি y এর মানটা mx plus c এখানে বসিয়ে এখন এটাকে সলভ করব আমরা, which implies m square x square plus twice mcx plus c square equals to 4ax, which implies m square x square, এই দুইটা থেকে x কমন নিতে পারি আমরা, দুইটা থেকে x কমন নিলে 2mc minus 4a into x plus c square equals to 0। আর এখানে x কমন নিলে 2mc আর এখানে x কমন নিলে হলো 4a। এটা দেখো এটা x এর একটা দ্বিঘাত সমীকরণ, এই x এর একটা দ্বিঘাত সমীকরণ। এখন স্পর্শক কাকে বলে তোমরা বৃত্ত চ্যাপ্টারে ফার্স্ট ইয়ারে পড়েছো। স্পর্শক বলতে আমরা কি বুঝি? স্পর্শ বিন্দুতে সাধারণত মূলত কয়টা বিন্দু থাকে? দুইটা বিন্দু। আমরা বৃত্ত চ্যাপ্টারে পড়েছি যে এই একটা বক্ররেখা বলি এবং বক্ররেখার উপর যদি PQ যদি দুইটি পাশাপাশি বিন্দু হয় এবং Q বিন্দু যদি বক্ররেখার উপর দিয়ে P বিন্দুর দিকে অগ্রসর হয়ে P বিন্দুর উপর সমাপতিত হয়, তাহলে এই রেখাটার কি অবস্থা হবে? এই যে PQ রেখাটা এটা হয়ে যাবে তখন এই রকম রেখা। অর্থাৎ এই Q বিন্দু P বিন্দুর উপর আসা মানে কি? এখানে দুইটা বিন্দু এক বিন্দুতে পরিণত হওয়া, তাহলে তখন এই যে PT রেখা এটাকে বলা হবে স্পর্শক। এটা আমরা বৃত্ত চ্যাপ্টারে স্পর্শকের সংজ্ঞা পড়েছি। তাহলে আমরা জানি যে কোথায় এই স্পর্শ বিন্দুতে মূলত দুইটা বিন্দু। তাহলে এই রেখাটা এই যে y equal to mx রেখাটি যদি এই পরাবৃত্তের যদি স্পর্শক হয় তাহলে এই যে দ্বিঘাত সমীকরণ, এটাকে মনে করো এক নাম্বার সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটি সমান হবে। আর এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটি যদি সমান হয় তাহলে তার নিশ্চয়ক শূন্য হবে, এটা আমরা জানি। তাহলে এখন y equals to mx plus c রেখাটি y square equals to 4ax পরাবৃত্তে স্পর্শক হলে এক নং সমীকরণের মূলদ্বয় সমান হয়। আবার মূলদ্বয় সমান হলে সমীকরণটি নিশ্চয়ক শূন্য হবে।
এটা বুঝতে হবে যে এটা কেন তোমরা পড়ে আসছো এবং জানো, এটা জানা। এখন এই 1 নং সমীকরণের নিশ্চয় কি হবে? শূন্য হবে। এখন এই নিশ্চয় শূন্য লিখবো আমরা। সুতরাং নিশ্চয় শূন্য হবে, অর্থাৎ এটা নিশ্চয় কত? b স্কয়ার মাইনাস 4ac, এটা হলো b 2mc মাইনাস 4a হোল স্কয়ার, b স্কয়ার মাইনাস 4a হলো m স্কয়ার, m স্কয়ার 4a, আর এখানে হলো c স্কয়ার 4ac ইকুয়ালস টু 0। এই নিশ্চয় শূন্য। এখান থেকে আমরা যদি 2 কমন নেই প্রথমে, তাহলে 2 কমন নিলে 2 এর বর্গ হবে 4mc মাইনাস twice a হোল স্কয়ার মাইনাস 4m স্কয়ার c স্কয়ার ইকুয়ালস টু 0। এখন উভয় পক্ষকে 4 দ্বারা ডিভাইড করলে mc মাইনাস twice a হোল স্কয়ার, এখানে থাকে m স্কয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি m স্কয়ার c স্কয়ার, এটা লিখতে পারি। implies m square c square minus twice amc plus 4a square equals to m square c square। এই m square c square কেটে যাবে, এখানে হবে 4amc a square minus twice ab plus b square, which implies এখান থেকে আমরা লিখতে পারি 4a square equal to 4amc। উভয় পক্ষকে 4 এর দ্বারা ভাগ করলে a equals to mc, সুতরাং c equal to a by m। এই হলো শর্ত, যা নির্ণয় শর্ত, যে আমাদের প্রশ্নটা ছিল যে এই সরলরেখাটা y mx c সরলরেখাটি y = 4ax পরাবৃত্তকে স্পর্শ করার শর্ত। তাহলে এই পেলাম আমরা, এই স্পর্শ করার শর্ত হলো c = a/m। এটা ইম্পর্টেন্ট, তোমাদের অবজেক্টিভ, এটার উপরে অবজেক্টিভ প্রশ্ন থাকতে পারে। সুতরাং এখন আমরা কি বলতে পারি, এই পর্যন্ত শর্তটা আমাদের শেষ, আমরা যে প্রবলেম ছিল প্রবলেম করানো শেষ। এখন আরো অতিরিক্ত দেখো, যদি তাহলে স্পর্শকের সমীকরণ কত? সুতরাং স্পর্শকের সমীকরণ, এই স্পর্শকের সমীকরণটা হলো এই যে এখানে আমরা এটাতে c এর মান a/m বসাই দেব। স্পর্শকের সমীকরণ y = mx a/m, এটা হলো স্পর্শকের সমীকরণ। তাহলে কোন পরাবৃত্তে যদি এরকম স্পর্শক রেখা দেওয়া থাকে এবং পরাবৃত্ত দেওয়া থাকে, তাহলে এখানে m কত আমরা বের করব, c কত, a কত, এখান থেকে এখানে যদি বসিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাব হলো একটা পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ। আর এখান থেকে যদি বলে যে স্পর্শ বিন্দু বের করতে, তাহলে দেখো স্পর্শ বিন্দু নির্ণয়, এরপরে আমরা আসতেছি স্পর্শ বিন্দু নির্ণয়। স্পর্শ বিন্দু নির্ণয় করার জন্য আমরা এই যে সমীকরণটা পেলাম স্পর্শকের সমীকরণ, এটা আমরা y = 4ax এই সমীকরণে এই দুইটাকে সলভ করব স্পর্শ বিন্দুর জন্য। মনে রাখবা তোমরা, যে কোনো সমীকরণ যদি একটা পরাবৃত্তে দেওয়া থাকে এবং তার স্পর্শকের সমীকরণ নির্ণয় করে, তাহলে ওই দুইটা সমীকরণ যৌথভাবে যদি সমাধান করো তোমরা, তাহলে স্পর্শকের সমীকরণ পেয়ে যাবে। দেখো তাহলে এখানে আমরা এই দুইটাকে যদি সমাধান করি, তাহলে এখানে কি y এর পরিবর্তে mx a/m বসাবো, তাহলে স্পর্শ বিন্দু নির্ণয় করব। y = mx a/m ও y² = 4ax এর স্পর্শ বিন্দু কি সেটা। তাহলে এখানে আমরা কি করব, এই সমীকরণে y এর মান বসাবো, বসালে আমরা পাই হলো mx a/m² = 4ax।
তাহলে এখান থেকে m স্কয়ার x স্কয়ার প্লাস টুয়াইস m x ইনটু a বাই m প্লাস a স্কয়ার বাই m স্কয়ার ইকুয়াল টু 4ax এটা পাচ্ছি। এখান থেকে আমাদের উদ্দেশ্য হলো x এবং y এর মান নির্ণয় করা। x এবং y এর মান যা হবে সেটাই হবে স্পর্শক বিন্দু। তাহলে এখানে আমাদের এই m কাটা যায়, তাকে টুয়াইস ax আর এখানে হলো 4ax। তাহলে আমরা এটাকে লিখতে পারি mx হোল স্কয়ার, আর এটা যদি বাম পাশে আসে মাইনাস টুয়াইস ax প্লাস a বাই m হোল স্কয়ার ইকুয়ালস টু 0। এখান থেকে লেখা যায় mx মাইনাস a বাই m হোল স্কয়ার ইকুয়ালস টু 0, which implies mx equal to a by m। সুতরাং x equal to a by m স্কয়ার। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম। আর হলো x এর মান এখন আমরা এই সরলরেখায় বসাবো, এই স্পর্শক এ বসাবো এখন। সুতরাং y equals to m into x এর মান হলো a by m স্কয়ার প্লাস a by m equals to এখানে একটা m কেটে যায়, a by m plus a by m equals to twice a by m। এই y এর মান পেয়ে গেল। সুতরাং স্পর্শক বিন্দু হলো x এর মান হলো a by m স্কয়ার আর হলো twice a by m। এখন এইটার উপরে আমরা একটা প্রবলেম সলভ করব। দেখো এর উপর আমাদের একটা প্রবলেম যে y equal to 3x plus 1, এটা একটা সরলরেখা y equal to mx plus c আকৃতি। যদি y equal to mx plus c আকৃতি নাও দেওয়া থাকে, মনে করো এরকম একটা সমীকরণ আছে ax plus by plus c equals to 0, তাহলে তোমরা এটাকে y equal to mx plus c আকারে কনভার্ট করে নিবা। যেমন এখানে কি হয় by equal to minus ax minus c হয়, তাহলে y equal to minus a by b into x minus c by b, তাহলে এটা হলো y equal to mx plus c আকৃতি। তাহলে আমাদের সমীকরণটা সরলরেখার সমীকরণটা হবে y equal to mx plus c আকৃতির। যদি না দেওয়া থাকে তাহলে তোমরা সেটাকে কনভার্ট করে নিবা এইভাবে। রেখাটি y square equals to 4ax পরাবৃত্তকে স্পর্শ করলে a এর মান, এখানে আননোন আছে a, এই a এর মান নির্ণয় করতে হবে। এখানে m এর মান জানা আছে, m এর মান 3 আর c এর মান হলো 1, y equal to mx plus c। এর মানটা আননোন, আমরা a এর মান বের করব। এর মান নির্ণয় করো ও স্পর্শবিন্দু নির্ণয় করো। এখন স্পর্শবিন্দুটা আমরা একটু আগে যেভাবে স্পর্শবিন্দু বের করেছি সেভাবে করব। তাহলে এখানে আমরা যদি কম্পেয়ার করি, তোমরা লিখে নিতে পারো যে y equal to mx plus c সরলরেখার সাথে এই সরলরেখাকে কম্পেয়ার করে পাই আমরা। তাহলে আমি সরাসরি লিখলাম, এখানে তোমরা ওইভাবে লিখবা। এখানে m equal to, অথবা প্রথমে লিখে নিতে পারো যে প্রদত্ত সরল রেখা ও পরাবৃত্তের সমীকরণ। সরলরেখা ও পরাবৃত্তের সমীকরণ। সরলরেখা হলো y equals to mx 3x plus 1 এক নাম্বার, আর y square equals to হলো 4ax 2 নাম্বার। তাহলে এখানে m equals to, এটা হলো mx, m equals to 3, c equals to 1, এটা হলো c, mx plus c equal to 1। তাহলে আমরা জানি কি c equal to a by m। সুতরাং c equal to, যেহেতু কন্ডিশনটা লিখে দিতে পারি, যেহেতু 1 নং রেখাটি 2 নং পরাবৃত্তকে স্পর্শ করে, সুতরাং c equals to a by m। তো এখান থেকে আমরা লিখতে পারি c এর মান কত 1 equals to a by, তারপরে m এর মান হলো 3
3 এখান থেকে সুতরাং a ইকুয়ালস টু 3 আমরা পেয়ে গেলাম a এর মান হচ্ছে a এর মান নির্ণয় করতে। তারপর হলো স্পর্শ বিন্দু। স্পর্শ বিন্দু স্পর্শ বিন্দু আমরা কি পেয়েছিলাম? স্পর্শ বিন্দুটা a বাই m স্কয়ার আর হলো টুয়াইস a বাই m এই পেয়েছিলাম আমরা স্পর্শ বিন্দু। তাহলে এখানে আমরা যদি মানগুলি বসাই বা a এর মান কত 3 আর n এর মান হলো 3, তাহলে m স্কয়ার মানে 9 আর হলো টুয়াইস a মানে 6 আর হলো n হলো 3 বা 1/3 2 এই পেয়ে গেলাম আমরা স্পর্শ বিন্দু। এই সূত্র যদি মনে থাকে তোমাদের অবজেক্টিভে এভাবে স্পর্শ বিন্দু বের করতে খুবই ইজি হবে এবং এই যে এই আননোন a এর মান কত বের করতে সুবিধা হবে যদি তোমরা জানো c a বাই m আর ওই যে স্পর্শ বিন্দু কি, এটা অবজেক্টিভের জন্য খুবই কাজে লাগবে। আর যদি তোমরা এই সূত্র না জানো, সূত্র ভুলে যাও, তাহলে তোমরা কি করবা? সরাসরি এই দুইটা এখানে এর মানটা বসিয়ে দিয়ে এই দুইটাকে সমাধান করবা, সমাধান করলে স্পর্শ বিন্দু পাওয়া যাবে। মনে রাখতে হবে যে আমরা কি করব? পরাবৃত্তের সমীকরণ আর সরলরেখার সমীকরণকে সমাধান করব, সমাধান করলে আমরা স্পর্শ বিন্দু পেয়ে যাব। 2 নম্বর অঙ্কটা দেখো। 1 নম্বরে আমরা কি পেলাম? a এর মান পেলাম হলো কত? 3। যেহেতু a ইকুয়ালস টু 3, সুতরাং y স্কয়ার ইকুয়ালস টু, আমরা 2 নম্বরের সমাধানটা করছি, y স্কয়ার ইকুয়ালস টু 4 ইনটু 3 ইনটু x which implies y স্কয়ার ইকুয়াল টু 12। আচ্ছা এইভাবে রাখতে পারি আমরা, এটা হলো যে এটা কি একটা সমীকরণ নাম্বার দিতে পারি আমরা, যে কোনো একটা সমীকরণ নাম্বার দেওয়ার মধ্যে। আচ্ছা এখানে আমরা 1 নাম্বার দিলাম। এখন এটা কি? y স্কয়ার ইকুয়াল টু 4ax, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। এই সমীকরণ থেকে পরাবৃত্তটির শীর্ষবিন্দু কত হবে? সুতরাং 1 নং পরাবৃত্তের শীর্ষবিন্দু তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তের শীর্ষবিন্দু কত? 0 0। এটা আমরা জানি পরাবৃত্তের শীর্ষবিন্দু। এখানে আর কোনো কাজ নাই, সরাসরি যেহেতু এটা y স্কয়ার ইকুয়াল টু 4ax এই ধরনের চিত্রটা এখানে ভালো যে এই একটা পরাবৃত্ত, এটার উপকেন্দ্র হলো s, এটা হলো mz নিয়ামক রেখা, এটা উপকেন্দ্রিক লম্ব। তাহলে 1 নং পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে 0 0। তারপর কি বলছে? উপকেন্দ্র, যে 1 নং পরাবৃত্তের উপকেন্দ্র কত? উপকেন্দ্র হলো a0, তাহলে এখানে কত? a কত? 3, উপকেন্দ্র a0 বা 3 0। তারপরে হলো, আচ্ছা আমরা যদি এগুলিকে নাম্বারিং করে দেই, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নম্বরে হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো 4a। 1 নং পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান 4a ইকুয়ালস টু, এখানে অ্যাবসলিউট ভ্যালু দেওয়া না দেওয়া একই কথা, আমি তোমাদেরকে বলছি যে 4 ইনটু a এর মান হলো 3 ইকুয়ালস টু 12 একক। তারপরে হলো 1 নং পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই যে এইটা হলো উপকেন্দ্রিক লম্ব, এখানে x এর মান এতটুকু কত? 3 একক, a হলো 3, তাহলে এইটা কত হবে? এই সমীকরণটা হবে x 3 রেখা, এটা এই যেহেতু এই দূরত্বটা হলো 3 একক। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x 3 বা x 3 0। নেক্সট, নিয়ামক রেখার সমীকরণ। 5 নাম্বার, 1 নং পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ। তাহলে নিয়ামক রেখা হলো এটা, এতটুকু যদি 3 হয়, এতটুকু হলো -3, তাহলে এই রেখাটা হলো x -3। নিয়ামক রেখার সমীকরণ x -3 বা x + 3 0। আর এটাকে অক্ষরেখা, এই অক্ষরেখাটা হলো x অক্ষ বরাবর, তাহলে এটা হলো y 0।
জিরোডাইন অক্ষরেখার সমীকরণ। 6 নম্বর 1 নং পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখার সমীকরণ হলো y 0। এই হলো অক্ষরেখার সমীকরণ। এই সবগুলি সূত্র আমরা পেয়ে গেলাম। এই ধরনের প্রবলেম তোমাদেরকে সরাসরিও দেওয়া থাকতে পারে যে y square equals to 16x এরকম পরাবৃত্তের এই বৈশিষ্ট্যকে গুলি নির্ণয় করে, এই সূত্রগুলি নির্ণয় করবে। y square equals to 16x, তাহলে তোমরা এটাকে 4 into 4 into x, তাহলে 4ax, এখানে a কত, এর মানটা আমাদের এখানে ভাইটাল, এর মানটা জানলেই হবে। এই এর মানে এখানে a equals to 4 ধরে এইভাবে আমরা বিভিন্ন সূত্রগুলি নির্ণয় করতে পরাবৃত্তের। এখন আমরা আরো কিছু প্রবলেম করব। আমাদের যেই প্রবলেমগুলি যে থিওরিগুলি আগে পড়ানো হয়েছে সেই থিওরির উপর আমরা কিছু প্রবলেম সলভ করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরেকটি প্রবলেম দেখো যে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু হলো 4 - 3 বিন্দুতে এবং নিয়ামক রেখা, এই নিয়ামক রেখা x অক্ষের সমান্তরাল এবং যা -4 - 7 বিন্দু দিয়ে যায় বা বিন্দুগামী। দেখো, আমরা তোমাদেরকে থিওরি করিয়েছিলাম যদি পরাবৃত্তের শীর্ষবিন্দু যদি আলফা বিটা, পরাবৃত্তের শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু যদি হয় আলফা বিটা এবং অক্ষরেখা যদি x অক্ষের সমান্তরাল হয়, এটা হলো অক্ষরেখা, মনে করো এটা হলো x অক্ষ আর এটা হলো y অক্ষ, তাহলে এটা y অক্ষ আর এটা হলো x অক্ষ, এই অক্ষরেখাটা হলো x অক্ষের সমান্তরাল। তাহলে তোমাদেরকে আমরা থিওরি কি পড়িয়েছিলাম যে পরাবৃত্তের সমীকরণ হলো y - বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু 4a into x minus আলফা, এটা করেছিলাম। এখানে এটা কি, এটা হলো যে এই শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব, এতটুকু হলো a আর এতটুকু হলো a, এটা শিখেছি। আবার যদি অক্ষরেখা যদি y অক্ষের সমান্তরাল হয় সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে মনে করো অক্ষরেখা হলো পরাবৃত্তের অক্ষরেখা হলো y অক্ষের সমান্তরাল, এটা হলো এখানে মনে করো y অক্ষ আর এটা y অক্ষ আর এটা হলো x অক্ষ আর এখানে আলফা বিটা। এই ক্ষেত্রে পরাবৃত্তের সমীকরণ হলো x minus alpha whole square equals to 4a into y minus beta। এই থিওরি দুইটা তোমাদেরকে করিয়েছিলাম। ওইটার সাথে রিলেটেড আমাদের পরাবৃত্তের দেখো শীর্ষবিন্দু, কেন শীর্ষবিন্দু, এটা শীর্ষবিন্দু, আমাদের পরাবৃত্তের শীর্ষবিন্দু দেওয়া আছে 4 - 3 আর হলো নিয়ামক রেখা। এখন বলছি কি নিয়ামক রেখা x অক্ষের সমান্তরাল, তাহলে নিয়ামক রেখা যদি x অক্ষের সমান্তরাল হয়, এরকম যদি নিয়ামক রেখা হয় তাহলে অক্ষরেখা হবে y অক্ষের সমান্তরাল। এখানে নিয়ামক রেখা x অক্ষের সমান্তরাল মানেই হলো অক্ষরেখা হলো y অক্ষের সমান্তরাল। এখন এই সূত্র অ্যাপ্লাই করে বা এই থিওরি অ্যাপ্লাই করে আমরা এই প্রবলেমটা সলভ করব। তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে, একটি পরাবৃত্তের শীর্ষবিন্দু হলো এটা মনে করো y অক্ষ, এটা x অক্ষ, y অক্ষ, আর পরাবৃত্তটা যদি আমরা অঙ্কন করি তাহলে 4 - 3 হলো শীর্ষবিন্দু, 1 2 3 4 1 2 3, এইখানে হলো পরাবৃত্তের শীর্ষবিন্দু। তাহলে পরাবৃত্তটা দেখো এভাবে উপরের দিকেও হতে পারে নিচের দিকেও হতে পারে, এরকমও হতে পারে পরাবৃত্তটা, কিরকম হবে এখান থেকে আমরা বলতে পারছি না। আর এটা হলো তার অক্ষরেখা। এখন এটার নিয়ামক রেখা দেখো, নিয়ামক রেখা যদি x অক্ষের সমান্তরাল হয়, নিয়ামক রেখা, এই নিয়ামক রেখাটা আর পরাবৃত্তের শীর্ষবিন্দু কত বলা আছে 4 - 3, এটা বলা আছে। নিয়ামক রেখা x অক্ষের সমান্তরাল, তার মানে এটা হলো তার অক্ষরেখা, অক্ষরেখা হলো y অক্ষের সমান্তরাল অক্ষরেখা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যেহেতু সমাধান যেহেতু পরাবৃত্তের নিয়ামক রেখা x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, সুতরাং উহার অক্ষরেখা y অক্ষের
সমান্তরাল সমান্তরাল সুতরাং 4 মাইনাস 3 শীর্ষবিন্দু বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ হবে এটার পরাবৃত্তের সমীকরণ হবে x মাইনাস আলফা হোল স্কয়ার ইকুয়াল টু 4a ইনটু y মাইনাস বিটা। তাহলে এখানে আলফা বিটা কি? আলফা বিটা হলো, তাহলে এখানে আলফার জায়গায় কত? আমরা সরাসরি আলফার জায়গায় কত? আলফা হলো x আর বিটা হলো -3। তাহলে এখানে আমরা লিখতে পারি x মাইনাস 4 হোল স্কয়ার, যেহেতু আমরা এখানে উল্লেখ করেছি যে শীর্ষবিন্দু, আর y মাইনাস, এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস y প্লাস 3। এইটা এখন বলা আছে, এটাকে মনে করো 1 নাম্বার সমীকরণ। বলা আছে যে এই যে সমীকরণটা, এই পরাবৃত্তটা -4 -7 বিন্দুগামী। তাহলে এখানে আমরা x এর পরিবর্তে -4, y এর পরিবর্তে যদি -7 বসাই, তাহলে আমরা এখানে a এর মান পেয়ে যাব। a এর মানটা এখানে বসালে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। এখন যেহেতু 1 নং পরাবৃত্তটি -4 -7 বিন্দুগামী, এখানে একটা বিন্দু আছে মনে করো -4 -7, বা এইদিকে হতে পারে, এদিকে -4 -7, এই বিন্দু দিয়ে পরাবৃত্তটা যায়। আর যেহেতু 1 নং পরাবৃত্তটি এত বিন্দুগামী -4 -7 বিন্দুগামী, সুতরাং 1 ইমপ্লাইজ 1 নম্বর হতে পারে। 1 নম্বরে আমরা x এর পরিবর্তে বসাবো -4 -4 হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইনটু y এর মান হলো -7 প্লাস 3। এটা এখন এটাকে সরল করলে আমরা পরাবৃত্তের সমীকরণ পেয়ে যাব, which implies এখানে হবে -8 মানে 64 ইকুয়ালস টু, এখানে থাকবে -4, তারপর মানে -16a। সুতরাং a ইকুয়ালস টু -4, a এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা যেটা মুছে ফেললাম পরাবৃত্তের সমীকরণে, সুতরাং 1 নম্বরে বসাবো। সুতরাং 1 ইমপ্লাইজ পরাবৃত্তের সমীকরণটা কি ছিল? x - 4 হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইনটু -4, 4a ইনটু y প্লাস 3। 1 নম্বর সমীকরণে বসাবো তোমরা এটা। সুতরাং x - 4 হোল স্কয়ার ইকুয়ালস টু -16 ইনটু y প্লাস 3। এই হলো আমাদের যা নির্ণয় পরাবৃত্তের সমীকরণ। এখানে লিখে দিবা যা নির্ণয় পরাবৃত্তের সমীকরণ, যা নির্ণয় পরাবৃত্তের সমীকরণ। এই হলো আমাদের এই প্রবলেমটা। এই ধরনের অনেক প্রবলেম আছে, তোমরা এই ধরনের প্রবলেমগুলি সলভ করবে। আরেকটি প্রবলেম দেখো, যে একটি পরাবৃত্তের সমীকরণ, এরকম একটা সমীকরণ দেওয়া আছে, এখানে x এর দ্বিঘাত সমীকরণ। এটা দেখো, তো আমরা বলেছি যে পরাবৃত্তের সমীকরণে হয় x এর দ্বিঘাত সমীকরণ থাকবে অথবা y এর দ্বিঘাত সমীকরণ থাকবে, দুইটা একসাথে কখনোই থাকবে না। আর উপবৃত্ত এবং অধিবৃত্ততে x এর দ্বিঘাতও থাকবে, y এরও দ্বিঘাতও থাকবে, দুইটাই থাকবে। তাহলে তোমরা পরাবৃত্তের সমীকরণ কিভাবে দেখলে চিনবা? যে হয় x স্কয়ার আছে অথবা y স্কয়ার আছে। এই যে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটিকে প্রথমে আমাদের প্রমিত আকার মানে স্ট্যান্ডার্ড ফর্মে প্রকাশ করতে হবে। এরপরে আমরা এর শীর্ষবিন্দু বের করব, উপকেন্দ্র, অক্ষরেখা, নিয়ামক রেখা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করব। প্রথমে আমরা প্রদত্ত সমীকরণটিকে প্রমিত আকারে প্রকাশ করব। তাহলে সমাধান দেখো, যে প্রদত্ত পরাবৃত্তটা হলো 5x স্কয়ার প্লাস 30x প্লাস twice y প্লাস 59 ইকুয়ালস টু 0। এখন এটাকে দেখো, এটাকে আমরা x হয় x প্লাস আলফা হোল স্কয়ার অথবা x মাইনাস বিটা হোল স্কয়ারে
প্রকাশ করব। এখন এখান থেকে যদি আমরা এই এই x এর অংশ থেকে যদি 5 কমন নিই তাহলে x স্কয়ার প্লাস 6x, বাকিগুলিকে ডান পাশে নিয়ে যাই, মাইনাস 2y মাইনাস 59। এখন এটাকে 5 ইন্টু a স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 3 টুয়াইস ab প্লাস b স্কয়ার মানে 3 স্কয়ার লিখলাম। তাহলে এখানে আমরা অতিরিক্ত কি নিয়ে আসলাম যে আচ্ছা ঠিক আছে, এটা লিখলাম আমরা সূত্র করার জন্য। এখানে হলো 9, তাহলে 5 9 45, আমরা বাম পাশে 45 বেশি লিখছি, তাহলে এই 45 কে ডান পাশে লিখতে হবে ইকুয়ালস টু মাইনাস 2y মাইনাস 59 প্লাস 45। এখন দেখো এখানে আমরা লিখতে পারি হলো 5 ইনটু x প্লাস 3 হোল স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 2y, আর এখানে এটাকে বিয়োগ করলে থাকে মাইনাস 14। তাহলে এখান থেকে 5 ইনটু x প্লাস 3 হোল স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 2 ইনটু y প্লাস 7, এইটুকু আমরা লিখতে পারি। নেক্সট দেখো উপর থেকে একটু মুছতে হবে, এরপরে আমরা আবার উপরে চলে যাব। এখানে আমরা লিখতে পারি হলো এখানে এসে which implies x প্লাস 3 হোল স্কয়ার ইকুয়ালস টু এই 5টাকে এদিকে নিয়ে আসলে মাইনাস 2/5 ইনটু y প্লাস 7। তারপরে এটাকে x মাইনাস আলফা হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইনটু, তাহলে এটা হলো 4a which implies x plus 3 whole square equals to minus 4 into 1/10 যদি লিখি 4 into 1/10 y plus 7। দেখো তাহলে এখানে আমাদের আছে কত 2/5, এটাকে সরল করলে 2/5 হবে এত। এখন এখান থেকে যদি আমরা এটাকে লিখি এটাকে যদি লিখি ক্যাপিটাল x স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 4a ইনটু ক্যাপিটাল y, এটাকে মনে করো এক নম্বর সমীকরণ, যেখানে ক্যাপিটাল x ইকুয়াল টু হলো x প্লাস 3, ক্যাপিটাল y ইকুয়ালস টু হলো y প্লাস 7, আর a ইকুয়ালস টু হলো 1/10। তাহলে আমরা এই যে x প্লাস 3 কে লিখলাম ক্যাপিটাল x, আর এই y প্লাস 7 কে লিখলাম ক্যাপিটাল y, আর এই যে 1/10 এটাকে লিখলাম হলো আমরা a 1/10 a। এখন আমরা স্ট্যান্ডার্ড ফর্ম পেয়ে গেলাম যে এক নাম্বার হলো এটাই হলো পরাবৃত্তের প্রমিত আকার। এই পরাবৃত্তটা এরকম অনেক অঙ্ক আছে বইতে, তোমরা এগুলি এইভাবে করবা। তাহলে আমরা পরাবৃত্তের প্রমিত আকার পেয়ে গেলাম। এখন আমরা একটা একটা করে আমাদেরকে যে জিনিসগুলি চেয়েছে আমরা সেগুলি একটা একটা করে বের করব। প্রথমে হলো যে তাহলে এই পরাবৃত্তটা দেখতে কি রকম হবে? এই পরাবৃত্তটা দেখতে হলো x স্কয়ার ইকুয়াল টু যদি 4ay পজিটিভ হইতো তাহলে তো উপরে দিকে, তাহলে এটা হলো x স্কয়ার ইকুয়াল টু 4ay, এটা হবে এইরকম। এটা আমরা এখানে x অক্ষ y অক্ষ দেব না। কি জন্য দেব না? যে x অক্ষ যদি লেখো তোমরা y অক্ষ লেখো তাহলে ভুল হবে, কারণ এটা মূল বিন্দু না, এটা মূল বিন্দুগামী পরাবৃত্ত না। তাহলে এখানে একটা স্ট্রাকচার দেব আমরা জাস্ট জানার জন্য। তাহলে এইটা হবে তার দ্বিঘাক্ষ, আর এখানে হবে তার হলো উপকেন্দ্র s, আর এটা হলো দ্বিঘাক্ষ, এইটা হবে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু হলো এই এখানে 0 0, শীর্ষবিন্দু 0 0 বলতে ক্যাপিটাল x এর মান 0 আর হলো ক্যাপিটাল y এর মান 0। তাহলে এখান থেকে আমরা এক নম্বরে হলো আমাদের শীর্ষবিন্দু। সুতরাং পরাবৃত্তের শীর্ষবিন্দুটা কি পাই আমরা দেখো। সুতরাং এক নম্বরে পরাবৃত্তের শীর্ষবিন্দু হলো কত? ক্যাপিটাল x ইকুয়াল টু 0 আর হলো ক্যাপিটাল y ইকুয়ালস টু 0। এখান থেকে ক্যাপিটাল x এর মান কত? x প্লাস 3 ইকুয়ালস টু 0 আর হলো y প্লাস 7 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা পাই হলো সুতরাং x ইকুয়ালস টু -3 আর y ইকুয়ালস টু হলো -7। সুতরাং পরাবৃত্তের উপকেন্দ্র হলো -3 -7। সুতরাং পরাবৃত্তের শীর্ষবিন্দু উপকেন্দ্র না, শীর্ষবিন্দু হলো
-3 -7 এই একটা পেয়ে গেলাম আমরা, যে পরাবৃত্তের শীর্ষবিন্দু পেয়ে গেলাম। তারপরে দেখো 2 নম্বরে হলো উপকেন্দ্র। তাহলে এখানে উপকেন্দ্র কি হবে? পরাবৃত্তের উপকেন্দ্র হলো যদি এই শেপের হয়, তাহলে এখানে x এর মান কত? 0 আর y এর মান হলো -a। 0 -a হবে পরাবৃত্তের উপকেন্দ্র, 0 -a। তার মানে ক্যাপিটাল X এর মান 0 আর ক্যাপিটাল Y এর মান হলো -a। তাহলে পরাবৃত্তের 2 নাম্বার, পরাবৃত্তের উপকেন্দ্র উপকেন্দ্র হলো ক্যাপিটাল X = 0 আর ক্যাপিটাল Y = হলো -a। -a বলতে -a এর মান হলো এর মান 1/10। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x + 3 = 0 আর হলো y + 7 = -1/10 এটা পেলাম। তারপরে এখান থেকে আবার আমরা লিখতে পারি হলো x = -3 আর হলো y এখানে যদি আমরা 10 দ্বারা উভয় পক্ষকে গুণ করি তাহলে হবে 10y = 70, 10y + 70, 10y + 70 -1। তাহলে which implies x = -3 আর এখানে হবে y = -71/10। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক -3 আর হলো 71/10। এটা লিখতে হবে। সুতরাং পরাবৃত্তের উপকেন্দ্র -3 -71/10 এটা পেয়ে গেলাম। তাহলে আমাদের দুইটা কম্পোনেন্ট নির্ণয় করা হয়ে গেল, একটা হলো উপকেন্দ্র আর একটা হলো শীর্ষবিন্দু। এখন হলো অক্ষরেখা। দেখো অক্ষরেখা হলো এইটা। তাহলে এই অক্ষরেখার সমীকরণ কি? অক্ষরেখার সমীকরণ হলো এখানে ক্যাপিটাল X = 0। তাহলে আমরা লিখব অক্ষরেখার সমীকরণ। আমাদের এই জিনিসটা আমাদের মোছা যাবে না, এটা আমাদের লাগবে। এই যে যেটা স্ট্যান্ডার্ড ফর্ম আমরা বের করলাম এইটা আমাদের লাগবে, সেজন্য এটা মুছতেছি। এখন হলো অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখার সমীকরণ 3 নম্বর। অক্ষরেখার সমীকরণ হলো x = 0 which implies x এর মান কত আমাদের? x এর মান হলো x + 3, x + 3 = 0। বাস হয়ে গেল। এটা হলো আমাদের অক্ষরেখার সমীকরণ এটাই। তারপরে হলো অক্ষরেখার সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ। দেখো নিয়ামক রেখা হলো যে এই যে উপকেন্দ্রের উল্টা দিকে এইটা। তাহলে এখানে হলো y এর মান -a আর এখানে হলো y এর মান হলো a, y = a। তাহলে আমরা লিখব কি নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ এটা হলো 4 নাম্বার। 4 নম্বরে নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ হলো y = a, which implies y এর মান হলো কত? y + 7। এই যে এটা y + 7 = হলো a মানে 1/10। তাহলে এটাকে আবার যদি আমরা উভয় পক্ষকে 10 দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি আমরা 10y + 70 = 1, which implies 10y + 69 = 0। এটা হলো আমাদের নিয়ামক রেখার সমীকরণ। তারপরে হলো 5 নাম্বার। 5 নাম্বার হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। 5 নাম্বার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান কত? 4a।
তাহলে 4a এখানে অ্যাবসলিউট ভ্যালু দিতে পারে, না দিলে তো কোনো সমস্যা নেই। 4a ইকুয়ালস টু 4 ইনটু এর মান কত 1/10, 1/10 ইকুয়ালস টু কত 2/5। এই হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। নেক্সট থাকে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এখানে উপকেন্দ্রিক লম্ব হলো এটা, এই রেখাটা। তাহলে এখানে y এর মান কত? y এর মান হলো মাইনাস a, তার মানে এখানে y ইকুয়ালস টু মাইনাস a হবে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। নেক্সট আসছে আমরা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ 6 নাম্বার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হলো y equals to minus a, y equals to minus a, which implies y এর মান হলো y plus 7 equals to minus 1/10। এটাকে উভয় পক্ষকে 10 দ্বারা গুণ করলে আমরা পাবো 10y plus 70 equals to minus 1, which implies 10y plus 71 equals to 0। এই হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে এই অঙ্কটা এই পর্যন্তই শেষ হলো। বৃন্দ, আমাদের আরেকটা প্রবলেম দেখো যে y স্কয়ার ইকুয়াল টু 16x, এই একটা পরাবৃত্ত। এই পরাবৃত্তের উপস্থিত কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 6, ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো উপকেন্দ্রিক দূরত্ব বলতে কি বোঝো? এই মনে করো একটা, এই হলো একটা পরাবৃত্ত। এখন এখানে একটা চলমান বিন্দু হলো p x y, এটা। এখন আর এখানে মনে করো এটা হলো উপকেন্দ্র s, এইটাকে বলা হয় উপকেন্দ্রিক। এই যে sp যেটা, এটাই হলো উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব। এটা মনে রাখবা তোমরা, এই যে উপকেন্দ্রিক দূরত্ব, চলমান বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্বকে বলা হয় উপকেন্দ্রিক দূরত্ব। তাহলে এই দিকে হবে আমাদের দিগাক্ষ, এইখানে একটা মনে করো m বিন্দু আর pm, আর হলো sp, আর এটা হলো mz হলো নিয়ামক রেখা, আর এখান থেকে এটার উপরে আমরা একটা লম্ব টানি অক্ষরেখার উপরে। এটা যেহেতু মূল বিন্দুগামী পরাবৃত্ত, কিন্তু এটা মূল বিন্দুগামী পরাবৃত্ত কিভাবে বুঝবা? যে কোনো সমীকরণে মূল বিন্দুগামী হলে যদি আমরা x এর মান যদি 0 বসাই, তাহলে y এর মানও 0 পাওয়া যায়, সেগুলি হলো মূল বিন্দুগামী। তাহলে এখানে একটা আমরা লম্ব টানলাম। আমি এই চিত্রের বর্ণনা দেব না, তোমরা এই চিত্রটা আঁকলাম, এখন সমস্যাটা সমাধান করবো। তাহলে আমরা উপকেন্দ্রিক দূরত্ব কি সেটা বুঝলাম। তাহলে পরাবৃত্তের প্রদত্ত পরাবৃত্ত, দেখো সমাধান প্রদত্ত পরাবৃত্ত y স্কয়ার ইকুয়াল টু 16x equals to 4 into 4 into x, 4ax, এটাকে মনে করো 1 নাম্বার সমীকরণ। তাহলে অথবা লিখতে পারি এটাকে একটা না দিয়ে equals to 4ax, 1 নাম্বার, যেখানে a equals to 4, তার মানে a এর মান পেয়ে গেলাম আমরা 4। এখন পরাবৃত্তের সংজ্ঞা অনুযায়ী SP equal to PM, SP equals to PM, পরাবৃত্তের সংজ্ঞা অনুযায়ী। তাহলে এখানে দেখো SP হলো উপকেন্দ্রিক দূরত্ব, এটা দেওয়া আছে। এত পরাবৃত্তের উপরে স্থিত কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব হলো 6, এইটা হলো 6 সেকেন্ড। তাহলে SP হলো 6 ইকুয়াল টু, এই যে PM কে আমরা লিখতে পারি ZN equals to ZN। তাহলে আবার ZN সমান লিখতে পারি, এখানে যদি শীর্ষবিন্দু A হয়, ZA plus AN equals to ZA plus AN। তাহলে এখানে এতটুকু কি, এই যে A এর মান, এটা হলো A0 বিন্দু, A0 বিন্দু হলো উপকেন্দ্র। তাহলে এটা হলো A এর মান, A এর মান এখানে কত 4, A এর মান হলো 4। তাহলে ZA কত হবে? এতটুকুও 4 একক। তাহলে z এর মান হলো 4 প্লাস an। দেখো an কতটুকু? এই বিন্দুটা যদি pxy হয়, তাহলে এই an হলো x আর pn হলো y, তাহলে an সমান হলো x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত? সুতরাং x ইকুয়ালস টু হলো 2। এদিকে তোমরা এটা লিখে আসতে পারো 6, which implies 6 equal to এত।
x ইকুয়াল টু 2 পেয়ে গেলাম। এই যে x এর মান 2 পেলাম আমরা, এখন এই যে 1 নাম্বার বা এটাতে আমরা বসাবো, যে এখানে বসিয়ে y এর মান বের করব। তাহলে এখানে দেখো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ লিখতে পারি, আর এটা হলো 1 নম্বর সমীকরণ। সুতরাং 1 ইমপ্লাইজ 1 নম্বর থেকে আমরা y এর মানটা পেয়ে যাব। সুতরাং 1 implies y square equals to 16 into 2 16x, x এর মান হলো 2। সুতরাং y equals to plus minus 4 root over 2। তাহলে আমরা এখানে দুইটা বিন্দু পেলাম। সুতরাং নির্ণয় স্থানাঙ্ক, সুতরাং নির্ণয় স্থানাঙ্ক 2 আর হলো প্লাস মাইনাস 4 রুট 2। এই আছে, এই আমরা অঙ্কটা শেষ করলাম। এখন আরেকটা প্রবলেম, y equal to ax square plus bx plus c, অর্থাৎ এটা হলো একটা পরাবৃত্তের সাধারণ সমীকরণ। এখানে x এর দ্বিঘাত সমীকরণ আছে, ডান পাশে হলো x এর দ্বিঘাত রাশিমালা, আর পুরোটাকে যদি বলি আমরা তাহলে x এর একটা দ্বিঘাত সমীকরণ। পরাবৃত্তের শীর্ষবিন্দু, এই পরাবৃত্তটা শীর্ষবিন্দু দেওয়া আছে -2 3 বিন্দুতে অবস্থিত, এবং বলা আছে এই পরাবৃত্তটা পাস করে বা এটা অতিক্রম করে কোন বিন্দু দিয়ে, 0 5 বিন্দু দিয়ে যায়। তাহলে আমাদের এখানে আননোন আছে a b c, এই a b c এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো যে পরাবৃত্তের শীর্ষবিন্দু সমাধান, পরাবৃত্তের শীর্ষবিন্দু বা প্রদত্ত পরাবৃত্ত হলো y equals to ax square plus bx plus c equals to 0। এক নম্বর, যেহেতু পরাবৃত্তের শীর্ষবিন্দু হলো -2 3, অর্থাৎ x equals to -2 y equals to 3। তাহলে এইটাকে আমরা লিখতে পারি which implies x plus 2 equals to 0 আর হলো y minus 3 equals to 0। ধরি ক্যাপিটাল X equal to x plus 2 এবং ক্যাপিটাল Y equals to y minus 3। সুতরাং শীর্ষবিন্দু ক্যাপিটাল X ক্যাপিটাল Y এটা সমান হলো কত, 0 0। এই শীর্ষবিন্দু হলো 0 0, কারণ হলো এই যে x এর মান আমরা কত হচ্ছে, x এর মান হলো x plus 2 আর x plus 2 হলো 0, y এর মান হলো y minus 3, y minus 3 হলো 0 0। শীর্ষবিন্দু এত, এবং পরাবৃত্তটি কিসের দ্বিঘাত সমীকরণ, x এর দ্বিঘাত সমীকরণ। শীর্ষবিন্দু এত এবং পরাবৃত্তটি x এর দ্বিঘাত সমীকরণ। পরাবৃত্তটা হলো x এর দ্বিঘাত সমীকরণ। সুতরাং পরাবৃত্তের সমীকরণ হবে x এর দ্বিঘাত সমীকরণ যেহেতু, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 4ay, এটা which implies x এর মান কত, x এর মান হলো x plus 2 whole square equals to 4a into y minus 3। এইটা এখন এটাকে মনে করো 2 নম্বর। এই 2 নম্বর কোন বিন্দু দিয়ে যায়, যা 0 5 বিন্দুগামী, যা 0 5 বিন্দুগামী। এটা যদি 0 5 বিন্দু দিয়ে যায় তাহলে কি হবে, 0 5 বিন্দু দ্বারা সিদ্ধ হবে। সুতরাং 2 implies 2 নম্বর হতে পারে x এর মান কত বসাবো, 0 plus 2 whole square equals to 4a into y এর মান হলো 5 minus 2 এটা। আচ্ছা, আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হলো এই a এর মান বের করে এখানে বসায় দিলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। which implies 4 equals to, আর এখানে থাকে কত, 4 equals to y এর মান হলো কত, 5, y মাইনাস এখানে কত, y minus 3, y minus হলো 3। তাহলে এখানে হবে 4 equals to 2 থাকবে 8a। সুতরাং a equal to
এখানে হলো 4 আর 0 আমরা কি করলাম এই যে এই সমীকরণটা 05 বিন্দু দিয়ে, তাহলে আমরা x এর মান বসালাম 0 আর হলো y এর মান বসালাম হলো 5, তাহলে এখানে হয় 4 আর এখানে হলো 4a আর এখানে থাকে 2, 4 দুগুণে 8, 8 which implies a equal to কত হবে, a equal to half, a equals to half আমরা পেয়ে গেলাম, a এর মান হাফ পেয়ে গেলাম। এখন a এর মান আমরা 2 নম্বরে বসাবো, সুতরাং 2 implies এখানে মুছতে হবে, সুতরাং 2 implies x plus 2 whole square equals to 4 into half into y minus 3, which implies x square plus 4x plus 4 equals to এখানে থাকে 2 into y minus 3, which implies x square plus 4x plus 4 equals to twice y minus 6, এখান থেকে আমরা লিখতে পারি x square plus 4x আর এই 6টা যদি এদিকে চলে আসে 10 equals to twice y, তাহলে এখান থেকে আমরা y এর মানটা বের করব, সুতরাং হাফ x স্কয়ার প্লাস twice x প্লাস 5 উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে এখানে হবে হাফ x স্কয়ার আর এটা হলো twice x, এটা 5, এইটা মনে করো 3 নাম্বার। এখন আমরা এই পরাবৃত্তটা সমীকরণ নির্ণয় করলাম, আমাদের বের করতে হবে কি a b এবং c এর মান, আর হলো আমাদের প্রদত্ত পরাবৃত্ত হলো এটা। এখন এই পরাবৃত্ত আর এই পরাবৃত্ত দুইটা সেম, তাহলে এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে আমরা a এর মান কত পাবো, a এর মান পাবো হাফ, b এর মান পাবো 2 আর c এর মান পাবো হলো 5। তাহলে আমরা কি লিখবো এখানে, আমরা লিখবো যে 3 নম্বর 1 নম্বর ও 3 নম্বর তুলনা করে পাই, তাহলে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। সুতরাং 1 নং ও 3 নং তুলনা করে পাই, এই দুইটা যদি তুলনা করি তাহলে আমরা পাই a equals to half, b equals to 2 ও c equals to 5, এই অ্যান্সার। এই আর কি, অঙ্ক শেষ হলো। প্রিয় শিক্ষার্থী, আমাদের আরেকটি প্রবলেম দেখো, এই ধরনের প্রবলেম প্রায় পরীক্ষায় আসে যে 1 1 উপকেন্দ্র ও thrice x plus 4y plus 1 নিয়ামক রেখা, উপকেন্দ্র এবং নিয়ামক রেখা যদি দেওয়া থাকে তাহলে সেই পরাবৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করা হয় এটা তোমাদের মনে রাখতে হবে। যে উপকেন্দ্র এবং নিয়ামক রেখা, এটা শিখিয়েছি তোমাদেরকে যে একটা উপকেন্দ্র এবং নিয়ামক রেখা দেওয়া থাকে কিভাবে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হয়। তাহলে পরাবৃত্তটা যদি আমরা রাফলি অঙ্কন করি, দেখো যে এই পরাবৃত্তটা এটা উপকেন্দ্র, মনে করো s হলো 1 1 হলো উপকেন্দ্র, 1 1 উপকেন্দ্র আর হলো দ্বিঘাত, এই দ্বিঘাতের সমীকরণ দেওয়া আছে হলো thrice x, দেখো thrice x plus 4y minus 1 equals to 0, এটা দেওয়া আছে, এটাকে 1টাকে এই পাশে নিয়ে এসে এটা করো। তাহলে পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু হলো p x y আর এটা হলো p m, এটা হলো s p, তাহলে আমাদের পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে s p equal to p m, আমি হিন্টস দিয়ে দিচ্ছি, পুরো অঙ্কটা করে দেব না, পরাবৃত্তের সংজ্ঞা অনুযায়ী আমরা এটা করব যে যদি নিয়ামক রেখা আর যদি উপকেন্দ্র দেওয়া থাকে, তাহলে সংজ্ঞা অনুসারে SP equals to PM, which implies SP এর মান কত, root over x minus 1 whole square plus y minus 1 whole square equals to PM টা কি, PM টা হলো P বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব। তাহলে তোমরা সরলরেখার চ্যাপ্টারে পড়েছো লম্ব দূরত্ব কিভাবে নির্ণয় করে, এখানে x এর পরিবর্তে x বসাবা, y এর পরিবর্তে y বসাবা, তারপরে নিচে হবে root over x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। তাহলে এখানে যেহেতু চলক x y, এই সরলরেখাতে এখানে হবে thrice x plus 4y minus 1 by root over x এর সহগ স্কয়ার 3 স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার 4 স্কয়ার,
এই হলো পরাবৃত্ত। এটাকে সরল করলে আমরা পরাবৃত্তের সমীকরণ। এটাকে যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি তাহলে x - 1 হোল স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার ইকুয়াল টু, বর্গ করলে অ্যাবসলিউট ভ্যালু উঠে যাবে। তাহলে এখানে হবে কত? এখানে থাকে 25 5। বর্গ করলে কি হবে? এটাকে যদি আমরা বর্গ করি রুটটা উঠে যাবে। তাহলে রুট উঠে গেলে এখানে হবে 25 আর এখানে 5x প্লাস 4y মাইনাস 1 হোল স্কয়ার হয়ে যাবে। এখন এটাকে যদি তোমরা সরল করো, আমি শুধু রেজাল্টটা তোমাদের লিখে দিচ্ছি, তাহলে তোমরা এটাকে সরল করে করবা। এটা রেজাল্ট হবে 4x মাইনাস 5y হোল স্কয়ার মাইনাস 44x মাইনাস 42y প্লাস 49 ইকুয়ালস টু 0। এই হয়ে যাবে পরাবৃত্তের সমীকরণ। এখানে দ্বিতীয় একটা অংশ আছে, দেখো যে এই পরাবৃত্তের বলছে অক্ষের সমীকরণ নির্ণয় করতে। অক্ষরেখা, অক্ষরেখা কোনটা? এটা হলো অক্ষরেখা, যেটা উপকেন্দ্র দিয়ে যায়। অক্ষরেখা হলো উপকেন্দ্র দিয়ে যায়। তাহলে অক্ষরেখা আর হলো নিয়ামক রেখা হলো পরস্পরের লম্ব, অলওয়েজ এটা মনে রাখতে হবে অক্ষরেখা। তাহলে এইটার উপর লম্ব রেখার সমীকরণ কি হবে? এই যে এটা তোমরা পড়ছো সরলরেখা চ্যাপ্টারে, এটার উপর লম্ব রেখার সমীকরণে x এর সহগ y তে যাবে, y এর সহগ x আসবে আর মাঝখানে চিহ্নটা পাল্টে যাবে। তাহলে এটার উপর লম্ব রেখার সমীকরণ কত হবে? 4x মাইনাস 5y প্লাস k ইকুয়ালস টু 0। এই রেখাটা এই বিন্দু দ্বারা সিদ্ধ হবে, সিদ্ধ হলে এখান থেকে k এর মান বের করে এখানে বসাবে, তাহলে হয়ে যাবে তোমাদের কিসের সমীকরণ? অক্ষরেখার সমীকরণ। তাহলে অক্ষরেখার সমীকরণটা আমি দেখা দিচ্ছি যে যেহেতু নিয়ামক রেখার সমীকরণ 5x প্লাস 4y ইকুয়ালস টু 1, সুতরাং অক্ষরেখার সমীকরণ হবে 4x মাইনাস 5y প্লাস k ইকুয়ালস টু 0। এটাকে একটা সমীকরণ নাম্বার দিতে পারো, ধরো 1 নম্বর সমীকরণ দিলাম, যা 1 1 বিন্দুগামী, তার মানে 1 1 বিন্দু দ্বারা এটা সিদ্ধ হবে। সুতরাং 1 ইমপ্লাইজ 4 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 1 প্লাস k ইকুয়ালস টু 0। তাহলে এখানে থাকে কত? 1। সুতরাং k ইকুয়ালস টু মাইনাস 1। এখন k এর মান, সুতরাং 1 ইমপ্লাইজ, এই যে 1 নম্বর সমীকরণ বসানো, সুতরাং 1 ইমপ্লাইজ 4x মাইনাস 5y 4x মাইনাস 5y মাইনাস 1 ইকুয়ালস টু 0। এই যা অক্ষরেখার সমীকরণ, এই পর্যন্ত। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু এই পড়ার অংশে তোমাদের অনেক অঙ্ক করিয়েছি, অনেক প্রবলেম সলভ করিয়েছি। এখন বইয়ে বিভিন্ন অঙ্ক আছে, তোমাদেরকে আমি লিখে হোমওয়ার্ক দেবো, এটা কিন্তু ঠিক না। তোমরা নিজেরা নিজেদের চেষ্টায় বইয়ের বাকি অঙ্কগুলি নিজেরা করবা, করে যে অঙ্কগুলি একদম পারবে না সেগুলি তোমরা মার্ক করে রাখবা, যখন কলেজ খোলার পরে সেগুলি আমাদেরকে দেখাতে পারো, আমরা তোমাদেরকে হেল্প করবো সেখানে। তাহলে আমরা এই দুইটা ক্লাসের মাধ্যমে কণিক চ্যাপ্টারের যে 6ষ্ঠ অধ্যায়ের কণিকের প্রথম অংশ হলো পরাবৃত্ত অংশ শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা উপবৃত্ত করব। তো আশা করি তোমরা ক্লাসগুলি ভালোভাবে ফলো করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।